আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় আজ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায়ের জন্য মামলা দুটি কার্যতালিকায় রয়েছে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনার করা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন ও 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ঘটনা ঘটে 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন সহকর্মী অধরা ইয়াসমিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অধরা, জানাবেন যে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় কখন হবে এবং এ বিষয়ে আইনজীবীরা কি বলছেন? হাবিবা, আজ সেই আলোচিত 21 গ্রেনেড হামলা মামলার যে রায়টি রয়েছে সেটি আজকে কার্যতালিকায় রয়েছে 54 ও 55 নম্বরে। গতকাল হাইকোর্টের যে ওয়েবসাইটে এই রায়ের জন্য কার্যতালিকায় আসে এই রায়টি। হাবিবা, যতটুকু একটু বলে রাখতে চাই যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে, এই আলোচিত রায় নিয়ে আসলে আইনজীবীরা কি বলতে চাচ্ছেন সেটা একটু প্রথমে বলতে চাই। এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায় বহাল রাখার আবেদন জানানো হয়েছিল। অন্যদিকে আসামি পক্ষের কৌশলীরা আসামিদের সাজার রায় বাতিল করে খালাস দেওয়ার আবেদন করেন। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী SM শাহজাহান ও শিশির মনির। অ্যাডভোকেট SM শাহজাহান আমাদেরকে জানাচ্ছেন, মামলার দ্বিতীয় যে অভিযোগপত্রটি রয়েছে সেটাতে আসামি করা হয়েছে তারেক রহমানকে, সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য না, কারণ তিনি দর্শিয়েছেন এই অভিযোগপত্রটি ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়নি, সরাসরি জজ আদালতে দেওয়া হয়, সেজন্য ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এটি গৃহীত হওয়ার কথা নয়। এছাড়া এ নিয়ে কারো সাক্ষ্য বা কোনো আসামির আসলে জবানবন্দি কিন্তু পাওয়া যায়নি, সেটাও তিনি বলছেন। এবং কি এটাও শনাক্ত হয়নি যে 21 মামলার যে গ্রেনেড হামলাটা হয়েছিল সেই গ্রেনেড হামলায় তারেক রহমান সরাসরি জড়িত ছিল কিনা। এবার যদি একটু ইতিহাস কিংবা সেই দিনের ঘটনাটা একটু বর্ণনা করতে চাই, তাহলে এই গ্রেনেড হামলা মামলার পরে কিন্তু 2008 সালে কিন্তু ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয় এবং 2009-এ যখন অভিযোগপত্র দিতে 19 জনকে আসামি করে আসলে অভিযোগপত্রটি দায়ের করা হয়, সেখানে তারেক রহমান সহ অন্যান্যদের আসলে নাম ছিল না। সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান উনাদেরই নাম ছিলেন। পরবর্তীতে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন, এরপরে কিন্তু আসলে আরেকটি অভিযোগপত্র দায়ের করা হয়, যেটাতে বলা হচ্ছে যে তারেক রহমান সহ আরো 19 জন আরো 30 জনের আসলে অভিযোগপত্র দায়ের করা হয়। মোট আসামি করা হয় 52 জনকে। অর্থাৎ আগে হচ্ছে 22 জন, পরে 30 জন, এই পুরোপুরি মিলায় 49 জনকে পরবর্তীতে আসামি করে এই রায়ে আজকে কার্যতালিকা রয়েছে। এখন আসামিদেরকে খালাস দেওয়া হবে নাকি আসলে এই যে রায়টার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আসলে এই রায় হবার পরেই বোঝা যাবে। হাবিবা, এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে অধরা। দীর্ঘদিনের শোষণ বঞ্চনার প্রতিবাদে 1971 সালে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তিকামী জনতা বিজয় ছিনিয়ে আনলেও বারবারই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ইতিহাস বিকৃত করে সব কৃতিত্ব আওয়ামী লীগ দখলে নেয় দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে মনে করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সম্মুখ যোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর স্বাধীনতার সুফল এখন জনগণ পাবে বলেও আশা তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালে নিজেদের অধিকার ও অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে জয় ছিনিয়ে আনে অপ্রতিরোধ্য লড়াকু বাঙালি। মুক্তিযুদ্ধ নিয়ে বহুমাত্রিক ব্যাখ্যা ও পরিবেশনার ভিড়ে এতদিন বেশ বিভ্রান্ত ছিল
তরুণ প্রজন্ম। স্বাধীনতার ঘোষণা কিংবা মুক্তিযুদ্ধ নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল গত 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ। তবে মুক্তিযুদ্ধে এই দলটির ভূমিকা নিয়ে এবার খোলামেলা কথা বললেন রণাঙ্গনের এই যোদ্ধা। আমরা সংগ্রাম করেছিলাম, এই সংগ্রামে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। তাদের নেতৃবৃন্দ কলকাতায় আগরতলাতে মোটামুটিভাবে নিরাপদ জীবন কাটিয়েছেন। জীবন বিপন্ন করে লড়াই করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং বিভিন্ন দলের ছাত্র সমাজ। এখানে আওয়ামী লীগের তেমন কোনো কৃতিত্ব আমি দেখতে পাই না। স্বাধীনতা তাদের চিন্তায় কখনোই ছিল না এবং এই যুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য সেনা কমান্ডাররা। 1971 সালে নিরস্ত্র বাঙালির উপর যুদ্ধবাজ পাকিস্তানি সামরিক শাসকেরা চাপিয়ে দেয় এক অসম যুদ্ধ, যখন বাঙালি জানে না কি করে অস্ত্র ধরতে হয়, কি করে বুলেট ছুটতে হয়। তবে মানচিত্র বাঁচাতে আনাড়ি বাঙালি হাতে তুলে নেয় অস্ত্র, ছিনিয়ে আনে বিজয়। এই ছাত্র যুবকদেরকে আমরা ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করি এবং এরা মাত্র 1 মাসের ট্রেনিং পেয়ে দুঃসাহসী মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হয়। 9 মাস ব্যাপী যুদ্ধের ফলে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক আত্মদানের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয় এবং এটি সাধারণ মানুষের যুদ্ধ। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস যতটুকু জেনেছিল বাবা দাদার মুখে গল্প শুনে কিংবা নাটক, সিনেমা আর বই পড়ে 71-এ কি ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হয়েছে পূর্বপুরুষদের, তার একটা পুনরাবৃত্তি ঘটেছে চলতি বছরের জুলাই মাসে। ফেসিবাদ বিদায়ের এই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা মন্তব্য করে এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। 71-এর যে চেতনাকে আমরা বাস্তবায়ন করতে পারিনি এই রাজনৈতিক দুঃশাসনের ফলে, এবার আশা করি আবার সুযোগ এসেছে। আবার দেশের জনগণ বুকের রক্ত দিয়ে নতুনভাবে আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করেছে। আশা করব এখন আবার মুক্তিযুদ্ধের সেই লক্ষ্যসমূহ বাস্তবায়িত হবে। 1971 সালের জীবন বাজি রেখে বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে দেশ স্বাধীন করেছিল ছাত্র জনতা, স্বাধীনতার 53 বছর পর আবারও বুক পেতে লড়াই করে বিদায় করেছে স্বৈরশাসক শেখ হাসিনাকে। এবার বৈষম্যের দেয়াল ভেঙে বাংলাদেশ হবে সবার, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলাদেশ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তর চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, জানাবেন যে বিজয়ের মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, কি কি দেখছেন আপনি? হাবিবা, বিজয়ের মাস উপলক্ষে প্রভাত থেকেই আসলে এই বিজয়ের নানা অনুষ্ঠান শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি মহোদয় এবং অন্যান্য যে শিক্ষকরা রয়েছেন, অধ্যাপক রয়েছেন, তাদের সমন্বয়ে একটি বিজয় র্যালি হয়েছে এবং তার মধ্য দিয়েই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় যে বিজয়ের উৎসব সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে এখানে পদক্ষেপ বাংলাদেশ নামে একটি সংগঠন তাদের কর্মসূচি এখানে অব্যাহত রেখেছেন। এই সংগঠনের সভাপতির সাথে কথা বলবো। বিজয় দিবস উপলক্ষে আপনাদের কি কি আয়োজন? আসলে আমরা প্রায় 14 বছর ধরে এই বিজয় মাসে প্রথম প্রভাত অনুষ্ঠানটি আয়োজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে। এবছর হাকিম চত্বর থেকে আমরা সুপার্জিত স্বাধীনতা আয়োজন করছি। আমাদের এখানে আলোচনা সভা, গান, নাচ, আবৃত্তি, কথা বিভিন্ন ধরনের হয় এবং আমাদের একটা ঘোষণাপত্র পাঠ হয় মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করার জন্য প্রতি বছরই। এই প্রোগ্রামটিতে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শারীরিক সম্মাননা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সাংস্কৃতিক দলগুলো অংশগ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। হাবিবা, শুনছিলেন যে এই প্রোগ্রাম এখানে চলছে এবং এই যেহেতু আজ থেকে এই বিজয়ের মাস শুরু হয়েছে, শুধু ঢাকা শহর নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশে মূলত এই
বিজয়ের অনুষ্ঠান শুরু হয়েছে এবং মাসব্যাপী নানা অনুষ্ঠান অব্যাহত থাকবে, যেহেতু প্রায় 9 মাস যুদ্ধ শেষে বাঙালি জাতি এই গর্বের দিনটি পেয়েছিলেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পটুয়াখালীর বাচ্চু হাওলাদারের পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা পরিবারটি। অভাবের সংসারে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নিহতের স্ত্রীও। সরকারকে এগিয়ে আসার পাশাপাশি কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। 5 আগস্ট বিকেল তখন 3টা বাজে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ঢাকার অলিগলিতে বিজয় উল্লাসে মেতে ওঠে আপামর জনতা। এই বিজয় মিছিলে যোগ দিতে বাসা থেকে বের হন মোহাম্মদ বাচ্চু হাওলাদার। প্রতিমধ্যে আদাবর থানার সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের খবরে ছুটে যান সেখানে। এরপর প্রতিপক্ষের গুলিতে মারা যান বাচ্চু। এ ঘটনার পরই নিহতের পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা পরিবার। বড় 2 কন্যা সন্তান ও 1 ছেলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় বাচ্চুর স্ত্রী লাইলি বেগম। আমি জীবনে ভাবিনি যে তার আমি ওই অবস্থা যাই দেখো। আমি তো মনে করছি যখন ফোন দিয়েছে মনে করছি হয়তো আহতটা হয়েছে, তখন এদি আমার বাইরে ডাইকে তুই দিচ্ছে। তখন ছেলে মেয়েরা বড় মেয়েরা আই পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছে, ওর যদি একটু চাকরি টাকরি হয় তাহলে মনে করেন যে যাক চলে ফিরে আমি কোন রকম চলতে পারি। বাবা হত্যার বিচার চায় সন্তানরা। আমার আব্বু তো কোনো দোষ কিছু করেনি, শুধু শুধু ওনারা গুলি করছে। আমার আব্বু তো গেছিল মিছিলে, যারা এগুলো করছে আমি চাই তাদের বিচার হোক। মৃত্যুর আধা ঘন্টা আগে ভাইকে মুঠোফোনে জানায় ঢাকা শহরের আনন্দ উল্লাসের কথা। সেই স্মৃতি আজও স্মরণ করে ছোট ভাই কাজল হাওলাদার। 5টা বাজে 4:30 বাজে আমার কাছে ফোন দিয়েছে, ভাই এই ঢাকা শহরে এত আনন্দ আমি আমার জন্মের পর থেকে আমি দেখিনি। এত আনন্দ এত উল্লাস। এই কোয়ার পরে আবার অনেক কথাই বলছে। আধা ঘন্টা পরে ফোন আইছে যে গুলিবিদ্ধ হয়েছে। অসহায় বাচ্চুর পরিবারের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান প্রতিবেশীরা। খুবই মানবতার জীবনযাপন করতেছে এবং সে খুবই অসহায়, কারণ 2টা মেয়ে, একটা ছেলে, একটা জমা জমি স্বাভাবিক কি অল্প কিছু আছে, একটা মানে বেশি কিছু না। এই পরিবারকে দেখার মতো যদি সরকার তাদের সহযোগিতা না করে তারা মানে ঝরে পড়বে এক কথায়। ইমরুল কায়েস, RTV। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। বর্তমানে কক্সবাজারে এইডস আক্রান্তদের মধ্যে রোহিঙ্গা রোগী 964 জন আর বাংলাদেশি 168 জন। গত 2 বছরে আক্রান্তের হার দ্বিগুণের বেশি বেড়েছে। পর্যটন শহরের বিভিন্ন হোটেলে রোহিঙ্গা তরুণীদের দিয়ে অবৈধভাবে যৌনকর্মীর কাজ করানোয় সংক্রমণ বাড়ছে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের সহায়তায় সাদিয়া কানেজের রিপোর্টে এর বিস্তারিত। পর্যটন শহরের হোটেল মোটেল থেকে রোহিঙ্গা তরুণী আটকের খবর মাঝে মধ্যেই সামনে আসে। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বিচরণ নিরাপত্তা ঝুঁকির সাথে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, কারণ সচেতনতা ও সামাজিক শৃঙ্খলায় পিছিয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর অনিরাপদ যৌন সংস্পর্শ HIV সংক্রমণের ক্ষেত্র তৈরি করছে। এক পরিসংখ্যানে দেখা যায় 2015 থেকে 2022 এই 7 বছরে কক্সবাজারে এইডস রোগীর মধ্যে রোহিঙ্গা ছিলেন 612 জন আর বাংলাদেশি 98 জন। চলতি বছর অক্টোবর পর্যন্ত যে সংখ্যা দাঁড়িয়েছে আক্রান্ত রোহিঙ্গা 964 জন আর বাংলাদেশি 168 জন। বিভিন্ন পথ দিয়ে অনুপ্রবেশের কারণে আমরা সবসময় ঝুঁকির মধ্যে আছি। রোহিঙ্গা ক্যাম্পে এইডস রোগীর সংখ্যা বাড়ছে, এটি আমাদের স্থানীয়দের জন্য অত্যন্ত একটি ঝুঁকির বিষয়। আমাদের উচিত যে তাদেরকে যেন অবাধ বিচরণ করতে না পারে সে লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। আমরা জরুরি ভিত্তিতে এর একটা প্রতিকার চাই। কোনটা রোহিঙ্গা নারী আর কোনটা টুরিস্ট এটা আমাদের চেনার কোনো ধরনের উপায় নাই, যেহেতু ওরা বিভিন্নভাবে বোরকা বা নেকাব পরে আসে। তবে আমরা পর্যটন ব্যবসায়ীরা চেষ্টা করি কক্সবাজারের যারা ঘুরতে আসে তাদেরকে হ্যারাসমেন্ট না করে তারা যেন নিরাপদে এসে ঘুরে যেতে পারে। কক্সবাজারের রোহিঙ্গা যৌনকর্মীর কারণে HIV সংক্রমণ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। যে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। তাদের মধ্যে যে রিস্কি বিহেভিয়ার যেটা বলে যে অবাধ যৌনচার এবং সাথে সাথে তাদের মধ্যে বহুবিবাহ প্রচলন রয়েছে। এই বহুবিবাহ প্রচলনের মাধ্যমে তাদের মধ্যে ঝুঁকির মাত্রাটা বেশি। 2022 সাল পর্যন্ত 7 বছরে কক্সবাজারে এইডস আক্রান্ত 118 জনের মৃত্যু হয় আর গত 2 বছরেই মারা যান 108 জন। কিভাবে আলাদাভাবে রাখা যায় এবং অন্যান্য যাতে এই এইডস ছড়াতে না পারে সে ব্যাপারে আরো সুন্দর পদক্ষেপ কিভাবে নেওয়া যায়
সেটি আমরা প্রত্যাশা করি। শুধুমাত্র হোটেল কেন্দ্রিক না এবং বিচ কেন্দ্রিক না, আমাদের পর্যটন পুলিশের যে কার্যপরিধি আছে, আমরা স্পষ্ট করে একটা জিনিস নিশ্চিত করতে চাই, কোথাও কোনো রোহিঙ্গা অ্যালাউ করা হবে না। কারণ এরা শুধুমাত্র যে পর্যটন কেন্দ্রিক যে অপরাধগুলি সংঘটিত হচ্ছে, প্রত্যেকটি অপরাধের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িয়ে পড়ছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে বিভিন্ন জেলার 12 জন রোগী ভর্তি আছেন, যাদের বেশিরভাগই প্রবাসে ছিলেন। আমি তো রোগ তো জানি, হসপিটাল ডিউটি করছি, তো ওই জায়গাতে কিছু হয়েছে কিনা কিন্তু বলতে পারি না। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি, পরে পিজি হাসপাতালে আনছিল, ওখানে রোগটা ধরা পড়ছে। পরে রক্ত শূন্যতা আছে, এই কারণে রক্তের কারণে আর কি এখানে পাঠাইছে। রোগটা কীভাবে সরে জানি না, কিন্তু রক্ত লাগতেছে, জায়গায় রক্ত দিতেছে। ওর মা দেশের বাহিরে ছিল, ওর বাবার নাই, ওর বড় বোনের নাই, ওর আছে, ওর ভাইয়ের আছে, ওর একটা শাসার আছে। চিকিৎসকরা বলেন এইডস প্রতিকারের ক্ষেত্র তৈরির আগেই প্রতিরোধ করতে হবে। এখন এইচআইভি হয়ে গেলেই যে আমি মারা যাব বা আমার জীবনটা শেষ হয়ে গেল, আসলে তা না। আমাদের প্রমিসকিউটিগুলো মেনটেন করতে হবে, আমাদের কাছ থেকে যাতে আর অন্যান্যরা যারা পজিটিভ আছে তারা যাতে না ছড়াতে পারে সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। প্রতিষেধকভাবে তাকে ওষুধ গ্রহণ করতে হবে, নিয়মিত ফলো আপে থাকবে, তাহলে কিন্তু এইচআইভি নিয়েও সে অনেক দিন আসতে পারবে। আর যদি তা না করে, তার থেকে এটা সাধারণত এটা ইমিউন ডেফিসিয়েন্সি, মানে ইমিউনিটিটা যেটা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা, সেটা আসলে কমাতে থাকে। এক সময় দেখা যায় যে তার আর কোনো রোগ প্রতিরোধক ক্ষমতাটা থাকে না, তখন তার বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে, তার বিভিন্ন ধরনের স্কিনের রোগ। বাংলাদেশে প্রথম এইডস শনাক্ত হয় 1989 সালে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এইচআইভি ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা দেশে এখন 15,000-এর বেশি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে সূর্যের তেজ থাকলেও রাতে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামলেই তাপমাত্রা কমে শুরু হয় কনকনে ঠান্ডা বাতাস। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রিতে ওঠানামা করছে। সামনের দিনগুলোতে পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দিনাজপুরের হিলেতে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বেড়েছে। কনকনে শীত পড়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া দরিদ্ররা। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কিছুটা বেড়েছে তাপমাত্রা, তবে সকালে সূর্যের দেখা মিললেও বিকেল হলে কমে যায় তাপমাত্রা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে পঞ্চগড়ে তো সর্বনিম্ন তাপমাত্রা দেখছি আমরা, তো শীতের তীব্রতা কেমন দেখছেন সেখানে? জি হাবিবা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 6টায় এখানে 10.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই সাথে কিন্তু সকাল 9টায় 2.2 তাপমাত্রা কমে গিয়ে 10.5 ডিগ্রি সকাল 9টায় রেকর্ড করা হয়েছে। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের মির্জানগর এলাকায়, এই এলাকায় আসলে এখন ঝলমলে রোদ, বোঝার উপায় নেই যে শীত পড়েছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই যদিও ঝলমলে রোদ রয়েছে, তবে মানুষ কিন্তু এখন পর্যন্ত যারা হাটে ঘাটে বের হচ্ছেন প্রয়োজনে, তারা কিন্তু আসলে শীতের পোশাক পরেই বের হচ্ছেন। কারণ সন্ধ্যার পর থেকে এখানে শীত নামে, সকাল পর্যন্ত কিন্তু শীতের একটা আবহাওয়া দেখা যায়। মাঝে মাঝে কিন্তু আসলে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে ভোর থেকে সকাল পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যায়, তখন কিন্তু আসলে কিছুটা গরম অনুভূত হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উত্তরের এই শীতপ্রবণ জেলায় কিন্তু আসলে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে নেমে আসে। তো এখানকার মানুষ কিন্তু শীত মোকাবেলায় অভ্যস্ত। বর্তমানে যেই শীত, সেই শীতে কিন্তু আসলে নিম্ন আয়ের যে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ এখনো আসেনি, মানে দুর্ভোগের শীত কিন্তু এখনো আসেনি। তবে প্রতিদিনেই কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই কিন্তু তাপমাত্রা কমে গিয়ে মৃদু বাতাস বয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু শীত অনুভূত হচ্ছে। তবে আরেকটি খুশির খবর হচ্ছে যে গত 2 দিন থেকে পঞ্চগড়ের এই কুয়াশা মুক্ত মেঘ মুক্ত আকাশে কিন্তু পর্যটকের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সেই কারণেই কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এখানে হালকা শীত অনুভব এবং কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পর্যটকরা আসছেন।
তো এই মুহূর্তে সব মিলিয়ে বলা যায় যে রাতেই কিছুটা শীত থাকে, তবে সকাল পর্যন্ত এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। তো হাবিবা, শীত নিয়ে সর্বশেষ এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সার্বিক পরিস্থিতি। হাবিবা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের 3য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত 1:15টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের বারিধারা জোনের 3টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহত না হলেও 4টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, ভবনটির চারপাশ অবরুদ্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এছাড়াও ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও জানান তিনি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।